নমস্কার। বেশ কিছুদিন পরেই ভিডিও করার সুযোগ পেলাম। আসলে ঘটনাটাই এমন যে একটু ভিডিও করে বিস্তৃত না বললে হচ্ছিল না। প্লিজ একটা অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন। অর্ধেক জায়গায় থেমে গেলে সাম্প্রতিক যে ভারতীয় ফুটবলের অবস্থা এবং আইএসএল ঘিরে আপনারা অর্ধেক জানবেন বা অর্ধেক বুঝবেন। তো আমি অনুরোধ করব প্রত্যেককে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং একই সঙ্গে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তাতে আমার পক্ষে একটু সুবিধে হয়। এবার আমি কাজের কথায় আসছি। কোন জায়গায় দাঁড়িয়ে আছে? প্রতিদিন একটা একটা করে যেন সমস্যার খোসা জড়াচ্ছে ভারতীয় ফুটবলে। একটা করে সেই খোসা ছাড়ানো হচ্ছে, তো মানে সমাধানের খোসা একটা করে ছাড়ানো হচ্ছে, তো সমস্যা দুটো খোসা জুড়ে যাচ্ছে। প্রতিদিন নতুন নতুন একটা করে বাঁক তৈরি হচ্ছে। আজকে পুরো বলে দেবো কোন জায়গাটায় আছে, এরপরে বাঁক কোন দিকে যাবে কেউ জানে না। যদি সেই বাঁকের শেষে আলো দেখা যায় সেটা নিশ্চয়ই আপনাদের জানাবো। ক্লাবগুলি যে প্রস্তাব দিয়েছিল, অর্থাৎ পারপেচুয়াল আজীবনের জন্য প্রতি বছর 10 কোটি টাকা, স্বাভাবিকভাবেই এটি ফেডারেশনের কোনো সদস্যরই মানা সম্ভব ছিল না। সবচেয়ে আগে প্রতিবাদটা করেন বাংলার প্রতিনিধি আইএফএর সচিব অনির্বাণ দত্ত। তার সঙ্গে গোয়া, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা তো আগেই চিঠি দিয়ে প্রতিবাদ জানিয়েছিল। এর সঙ্গে কেরল, সবাই প্রত্যেকে সিকিম, প্রতিটা স্টেট বলে যে যদি ক্লাবগুলোই লিগ চালায় তাহলে ফেডারেশন বা যে কোনো স্টেট অ্যাসোসিয়েশনের আর কোনো ক্ষমতাই বা অধিকারই থাকতে পারে না। তারা ক্লাবের হাতে পুতুল হয়ে যাবে, কারণ লিগটাই তো তাদের হাতে। কোনো ক্লাবের বিরুদ্ধে কোনোদিনই কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া যাবে না। এবং ন্যাশনাল টিমের যদি প্লেয়ার ছাড়তে বলা হয়, ক্লাবগুলো ছাড়বে কি ছাড়বে না সবটাই তাদের উপর নির্ভর করবে। আর ন্যাশনাল টিমেরও কোনো কন্ট্রোল ফেডারেশনের হাতে থাকবে না। এবং দেশের 1 নম্বর লিগটাই বিক্রি করে অন্যান্য ওদের লিগগুলো, নিচের লিগগুলো চলে বা ডেভেলপমেন্ট প্রোগ্রাম চলে, সেই টাকায় যদি সেটা আজীবন মাত্র 10 কোটি টাকায় প্রতি বছরের জন্য বিক্রি করে দেওয়া হয়, তাহলে ফেডারেশনের কর্মকাণ্ড মোটামুটিভাবে বন্ধ হয়ে গেল। শুধু লিগটাই চলবে, তা থেকে হয়তো প্রফিট করবে ক্লাবরা এবং যে থার্ড পার্টি। আবার অনেকে বলছে যে এই লিগটা নিয়ে ক্লাবগুলি তারা হয়তো এফএসডিএলকে বলতো যে এটা চালানোর জন্য, তাতে এফএসডিএল আবার সে আগের মতোই চালাতো, কারণ কন্ট্রোলটা রয়েছে ক্লাবের আন্ডার। এবং এফএসডিএল যখন যে শর্তগুলো দিয়েছিল তাতে বলেছিল 60% শেয়ার ক্লাবের হাতে থাকবে। সো ক্লাবের হাতে বেশি শেয়ার থাকবে, এফএসডিএল হাতে কম থাকবে, এইভাবে একটা হয়তো লিগ চলবে। কিন্তু ফেডারেশনের সদস্যরা এটা কিছুতেই মেনে নিতে পারেননি এবং শেষে যখন ক্লোজিং ভাষণ হয়, সহসভাপতি হ্যারিস তীব্র তীব্র সমালোচনা করেছে এই প্রস্তাবের এবং স্বাভাবিকভাবে এটা বন্ধ হয়ে গেছে, এই প্রস্তাব বাতিল হয়ে গেছে যে ক্লাবগুলোর হাতে লিগ চালানোর ক্ষমতা দেওয়া হবে না, এবং দেওয়ার হবে না ইন দ্য সেন্স যে শর্তে দিয়েছে সেই শর্তে হবে না। এবার আজকে যে আমি বিভিন্ন ক্লাবের সঙ্গে কথা বলেছি, তাদের বক্তব্য হচ্ছে যে আমরা তো জোর করে লিগ নিতে চাইনি, আমরা তো খেলতেই চেয়েছিলাম, কিন্তু ফেডারেশনই তো একটা খেলার ব্যবস্থা করতে পারলো না। এমন একটা অপদার্থ ফেডারেশন কল্যাণ চৌবের নেতৃত্বে, যে ফুটবলটাই বন্ধ হয়ে বসে আছে এই দেশে। ভাবুন, মেসি নিয়ে নাচানাচি হচ্ছে, অথচ ফুটবলটাই বন্ধ হয়ে বসে আছে। কেউ পথ খুলছে না, না কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক, না অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, কেউ কিছুভাবে খুলতে পারছে না। তখন আমরা বলেছিলাম যে তাহলে আমরা করতে পারি, এবং কেউ যখন নেই তখন তাহলে আমরাই করি। এবং আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম, হ্যাঁ, পারপেচুয়াল 10 কোটি টাকা আজীবনের জন্য। এবার আমরা তো প্রস্তাব দিয়েছি, ফেডারেশনের তো উচিত ছিল সেই প্রস্তাবের বিরুদ্ধে পাল্টা কোনো প্রস্তাব দেওয়া, অর্থাৎ 10 কোটি না, তোমরা 20 কোটি চাও, 25 কোটি চাও, 30 কোটি চাও, আজীবন না 10 বছরের জন্য কন্ট্রাক্ট চাও, কিছু তো একটা চাও। কিন্তু ফেডারেশন ক্লাবগুলির প্রস্তাবের পাল্টা কোনো প্রস্তাব না দিয়ে প্রস্তাবটাই খারিজ করে দিয়েছে। দিয়ে যেটা করেছে যে বাংলা, গোয়া এবং কেরলের প্রেসিডেন্ট এবং বাংলা থেকে শুধুমাত্র আইএফএ সচিব, এই 3 সদস্যকে নিয়ে একটা কমিটি গড়ে দিয়েছে, যারা আইএসএল এর ব্যাপারে 7 দিনের মধ্যে কোনো একটা প্রপোজাল পাঠাবে, সেই অনুযায়ী আইএসএল করার চেষ্টা হবে। এবার আই লিগেরও সেরকম একটা কমিটি করা হয়েছে। আমার বক্তব্য হচ্ছে, যেটা এতদিন ধরে খোলা গেল না, এই 3 সদস্যের কমিটি 7 দিনে করে ফেলবে সবার সঙ্গে কথা বলে? এটা একটা খটকারি জায়গা। এটা হাউ ইজ ইট পসিবল? টাকা কে দেবে? কিন্তু আমি যা শুনতে পেলাম আজকে, যে এই যে 3 সদস্যের কমিটি, এরা ক্লাবের সঙ্গে কথা বলবে না, এরা কমিটেড টু ফেডারেশন।
তারা সমস্ত দিক ভেবে একটা পথ বের করবে যে কিভাবে এবছরের লিগটা চালানো যায়, এবং ভেবে জেনে রাখুন এটা শুধু এই বছরের জন্যই, নাহলে ওরা যে প্রস্তাব দিতে চলেছে সেই প্রস্তাবে চললে ফেডারেশনও মরে যাবে। তাহলে কিন্তু এই বছর তো খেলাধুলো বন্ধ হয়ে থাকা সম্ভব নয়। তাই অনির্বাণ দত্ত এবং ফেডারেশন এবং গোয়া এবং কেরলের দুজন যে প্রেসিডেন্ট তারা মিলে যে একটা প্রস্তাব দিতে চলেছে যে এই বছরের লিগটা এইভাবে একটা শর্ট টার্ম লিগ করে দেওয়া সম্ভব হতে পারে, সেই প্রস্তাব ফেডারেশনকে দেবে। ফেডারেশন সেই প্রস্তাব আইএসএল এর ক্লাবগুলিকে দেবে। এবার আইএসএল এর ক্লাবগুলি যদি মানবে, না মানলে তাহলে এই বছর আর খেলা হলো না। বা আইএসএল এর ধরুন 13টা বা 14টা ক্লাবের মধ্যে 10টা ক্লাব বললো খেলবো, 4টে ক্লাব বললো খেলবে না, তাহলে 10টা ক্লাবকে নিয়ে আইএসএল হবে। 5টা ক্লাব বললো খেলবে, 9টা ক্লাব বললো খেলবে না, তাহলে 5টা ক্লাবকে নিয়ে আইএসএল হবে। আর ক্লাবগুলি যদি সম্মিলিতভাবে বলে যে আমরা এই প্রস্তাবে খেলবো না, তাহলে খেলাই হবে না। আর ক্লাবগুলি যদি বলে ঠিক আছে এই বছরটা আমরা খেলে দিই, তাহলে খেলা হবে। কারণ ইস্টবেঙ্গল তো ইতিমধ্যেই জানিয়েছে যে ফেডারেশন আয়োজন করলে আমরা খেলবো। সুতরাং একটা ক্লাব যে খেলবে এটা এখনই বলে দেওয়া যায়, কিন্তু অন্য ক্লাবগুলো তার আগে জানতে হবে এই 3 সদস্য কমিটি কি প্রস্তাব দিতে পারে ফেডারেশনের কাছে। এরা কিন্তু শুধুই প্রস্তাব দেবে। এরা মানে এরকম মনে করার কোনো কারণ নেই যে অনির্বাণ দত্ত গিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট কর্তাদের সঙ্গে বসবেন, বিনয় চোপড়ার সঙ্গে আলোচনায় বসবেন, বা ওদিকে গোয়ার প্রেসিডেন্ট গিয়ে এফসি গোয়ার কর্তার সঙ্গে বসবেন, এরকম কোনো ব্যাপার নেই। তারা একটা সব দিক থেকে ভেবে একটা খসড়া তৈরি করছে এবং মোটামুটি একটা টেন্টেটিভ ডেটও ঠিক করেছে, যদি 7th কি 10th ফেব্রুয়ারি এই সময় যদি আইএসএলটা শুরু করা যায়, এটা তাদের ভাবনা। কিন্তু আদৌ সেই ভাবনা ফলপ্রসূ হবে কিনা ভারতীয় ফুটবলে, নো ওয়ান নোজ, নো ওয়ান নোজ। এবং আমার কেন, আচ্ছা এটা আমি পরে বলছি, যাই হোক তাদের প্রস্তাবগুলো কি কি হতে পারে। তারা যে এই বছর যে 3 সদস্যের কমিটি তারা একটা প্রস্তাব এইভাবে করতে পারে যে প্রতি বছর তো এদের ফ্র্যাঞ্চাইজি ফিস দিতেই হয় এফএসডিএল কে, সেই ফ্র্যাঞ্চাইজি ফিস দিতে হচ্ছে না, তার বিনিময়ে এরা ফেডারেশনকে 1 অথবা 2 কোটি টাকা, এটা ফাইনাল হয়নি, 1 অথবা ন্যূনতম 1 সর্বাধিক 2 হতে পারে, 1 অথবা 2 কোটি টাকা তারা এই টুর্নামেন্টের অপারেশন বাবদ একটা ফিস জমা দেবে এআইএফএফ কে। কারণ টুর্নামেন্টটা তো অপারেট করতে হবে, এবার তো এফএসডিএল নেই, টুর্নামেন্টটা ফেডারেশনই অপারেট করছে। সুতরাং 1 থেকে 2 কোটির মতো প্রত্যেক ক্লাবকে একটা করে টাকা দিতে হবে। হ্যাঁ, মোহামেডানকেও দিতে হবে কিন্তু। সো এরকম দিতে হবে। এটা হচ্ছে 1 নম্বর প্রস্তাব। 2 নম্বর প্রস্তাব হচ্ছে যে এই যে ক্লাবগুলো খেলবে, এটা দেখা গিয়েছে, এরা আলোচনা করে দেখেছে এবং সত্যিই তাই, যে যে যার হোম গ্রাউন্ডে ম্যাচ অর্গানাইজ কে করে? সংশ্লিষ্ট ক্লাব করে, এফএসডিএল করতো না, সংশ্লিষ্ট ক্লাব করতো। আচ্ছা, এই আইএসএল চলাকালীন প্লেয়ারদের টিমগুলোর ফ্লাইট ফেয়ার কারা দেয়? সংশ্লিষ্ট ক্লাব দেয়। হোটেল খরচ কারা দেয়? সংশ্লিষ্ট ক্লাব দেয়। তার বিনিময়ে এরা যে ফ্র্যাঞ্চাইজি ফিস দেয় তা থেকে একটা সেন্ট্রাল পুলের টাকা এরা পায়। সেই সেন্ট্রাল পুলের টাকাটা যদি ফেডারেশন এবছর করে তাহলে পাবে না। সেরকমভাবে ফ্র্যাঞ্চাইজি ফিসটাও দিতে হচ্ছে না, 1 থেকে 2 কোটি টাকা একটা অপারেশন বাবদ খরচ দিতে হচ্ছে। তো এই 3 সদস্যের কমিটি একটা দেখে নিয়েছে যে ম্যাচ অর্গানাইজ করে কারা? ক্লাবরা। ট্রাভেল খরচ ক্লাবদের, লজিং বোর্ডিং সব ফুড সব খরচ ক্লাবদের। তাহলে এআইএফএফ কে কি করতে হবে? শুধু ম্যাচটা অর্গানাইজ করতে, মানে টুর্নামেন্টটা অর্গানাইজ করতে হবে, ম্যাচটা না। ম্যাচটা অর্গানাইজ করা, যুবভারতীতে ম্যাচ হলে সেটা অর্গানাইজ করবে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান ক্লাবই। কিন্তু টুর্নামেন্টটাকে চালাতে হবে, অপারেট করতে হবে, অপারেশনগুলোর যে খরচ তার জন্য প্রতি ক্লাবকে 1 থেকে 2 কোটি টাকা দিতে হবে। এটা একটা ঠিক করে ফেলেছে যে এইভাবেই 3 সদস্য একটা প্রস্তাব দেবে। আর ব্রডকাস্ট পার্টনার কোথায় দেখানো হবে? তাহলে কি সেটা ইউটিউব চ্যানেলে দেখানো হবে না অন্য কোথাও? কারণ ইউটিউব চ্যানেলে দেখা হলে নিশ্চয়ই ক্লাবগুলো মানবে না। এই একটা খরচ রয়েছে। ধরুন সাপোজ আমি নাম নিতে পারি না, ধরুন সোনির কাছে গেল। সোনি সেক্ষেত্রে এত দ্রুত হয়তো নিজেরা ইনভেস্ট করবে না, হয়তো বলবে না আমি দেখাতে পারি। আমি জাস্ট এটা কিন্তু এক্সাম্পল দিলাম সোনিটা। আমার বিভিন্ন মানে এটা স্টারও হতে পারে, যে কেউ হতে পারে। হ্যাঁ, তো চ্যানেলটা বলতেই পারে যে আমি এত দ্রুত ইনভেস্ট করতে পারবো না, কারণ আমার কাছে প্ল্যান নেই। তোমার টুর্নামেন্টটা আমি দেখিয়ে দিতে পারি। ক্লাব চায় টুর্নামেন্টটা ভালো একটা প্রথম শ্রেণীর চ্যানেলে দেখানো, কারণ তারা স্পন্সরদের সঙ্গে যে চুক্তি রয়েছে তার সঙ্গে লেখা আছে যে প্রথম শ্রেণীর চ্যানেলে দেখানো হবে এবং তারা স্পন্সরদের কাছে দায়বদ্ধ রয়েছে। এটা যদি ইউটিউবে দেখানো হয় তাহলে তো তাদের স্পন্সরের কাছে যে প্রমিসগুলো আছে সেগুলো মান্যতা পাবে না। তাই যে কোনো একটা বড় চ্যানেলে দেখাতে হবে। আর এই বড় চ্যানেলটি এখন যেটা করতে পারে যে তারা আর ইনভেস্ট করবে না, বলতে পারে আমরা দেখাতে পারি, আমি প্ল্যাটফর্মটা দিতে পারি, কিন্তু প্রোডাকশন খরচটা ফেডারেশনকে দিতে হবে। সেই কারণে 1 থেকে 2 কোটি টাকা প্রতিটি ক্লাবের থেকে চাওয়া হবে যে ফিস বাবদ, অপারেশন ফিস বাবদ। সেই টাকা দিয়ে যদি কোনো টিভি সত্ত্ব যদি কেনা না, মানে বিক্রি করা না যায়, অ্যাটলিস্ট
তাহলে কোনো প্ল্যাটফর্মে দেখানো হলে সেই টাকাটা তাদের দেওয়া হবে তাদের প্রোডাকশন খরচ বাবদ। এইটা হচ্ছে গিয়ে এই 3 সদস্যের কমিটি মোটামুটিভাবে যা প্ল্যানিং করেছে এভাবেই একটা প্রস্তাব দেবে। এবং এই প্রস্তাব পেলে ফেডারেশন, অফকোর্স এটা চূড়ান্ত নয়, এরকম মোটামুটি একটা খসড়া তৈরি হয়েছে। এই প্রস্তাবগুলো রেডি করার পর ফেডারেশন সমস্ত আইএসএল ক্লাবকে তা পাঠাবে যে এই শর্তে আমরা কিন্তু 7 বা 10ই ফেব্রুয়ারি থেকে শুরু করতে পারি এবছরে আইএসএলটা। এবার ক্লাবগুলি এই শর্তে খেলবে কিনা, দ্যাটস আই ডোন্ট নো, রিয়েলি আই ডোন্ট নো। বরঞ্চ আজকে আরেকটা খবর শুনেছি, যে খবরটা যদি পাকা খবর হয় ভবিষ্যতে, তাহলে কিন্তু ক্লাবগুলির সঙ্গে ভারতীয় ফুটবল ফেডারেশনের একটা মারাত্মক লেভেলের লড়াই শুরু হবে। শোনা যাচ্ছে কিছু কিছু ক্লাব প্রস্তাব দিচ্ছে আমরা একটা প্রাইভেট লিগ করি, কারণ এই ফেডারেশন অপদার্থ অকর্মণ্য, কিচ্ছু করতে পারবে না এই ফুটবলের। আর একটা দেশের ফুটবল বন্ধ আছে, আইএসএল বন্ধ, আই লিগ বন্ধ, আইডব্লিউএলও কোনো স্পন্সর নেই, তো এদের দ্বারা একটা অকর্মণ্য কিছু হবে না। ক্লাবগুলো কোনো কোনো ক্লাব ভাবতে শুরু করেছে যে আলোচনা করে যে নিজেরাই একটা প্যারালাল বডি তৈরি করে প্রাইভেট লিগ গঠন করা যায় কিনা। এটা যদি হয় তাহলে তো বিশাল দ্বন্দ্ব শুরু হয়ে যাবে ভারতীয় ফুটবলে, যে একদিকে প্রাইভেট লিগ, তার অনুমোদন নিশ্চয়ই ফেডারেশন দেবে না, ফিফা দেবে না, এই ক্লাবগুলোর অস্তিত্ব কি থাকবে, নো ওয়ান নোজ, ফ্র্যাঞ্চাইজি ক্লাবগুলোর, যে একটা প্রাইভেট লিগ তৈরি করা যায় নাকি, করে দেখিয়ে দেওয়া যে আমরা কত ভালোভাবে লিগটা চালাতে পারি। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যেটা সবচেয়ে সমস্যা, যে যদি ফেব্রুয়ারি থেকে শুরু হয় তাহলে ক্লাবগুলো কি এফসি খেলার আর সুযোগ পাবে? তো এই 3 সদস্যের কমিটি এটাও ঠিক করেছে তাহলে একটা এএফসির মতামত নিয়ে নেওয়া হবে যে আমাদের এখন এইরকম পরিস্থিতি, এবছর কটা ম্যাচ খেললে বা কিভাবে খেললে এই টুর্নামেন্টটা করলে যে একটা এএফসির আমাদের স্লটটা নষ্ট হবে না। মূলত ভাবনা যে 3টে ভেন্যুতে করা, হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে, 3টে ভেন্যুতেই হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে হয়তো করাবে, কারণ সবকটি ভেন্যু হোম অ্যান্ড অ্যাওয়ে হলে ফেব্রুয়ারি থেকে হলে টুর্নামেন্টটা শেষ হবে না, এরকম একটা ভাবা রয়েছে। এবং এএফসির একটা পরামর্শ ডেফিনেটলি ফেডারেশন নিয়ে নেবে। কিন্তু যদি প্যারালাল একটা বডি তৈরি হয়ে যায় তাহলে তো যুদ্ধ মানে আসন্ন। আমার ধারণা সেটা শেষ পর্যন্ত হবে না, কারণ ফ্র্যাঞ্চাইজি ক্লাবগুলো এই লড়াইয়ে গেলে আলটিমেটলি ফেডারেশন যদি অনুমোদন দেবে না, অনুমোদন না দিলে আটকে যাবে। তবে ফেডারেশন কিছুটা কঠোর জায়গায় যাচ্ছে যে এই প্রস্তাব দেওয়া হবে ক্লাবগুলিকে, যে ক্লাব বলবে খেলবো না খেলবে না, যে ক্লাব খেলবে খেলবে, বা কোনো ক্লাবই বলে যে খেলবো না, তাহলে খেলা এই মরশুমে আর হবে না, আর তাহলে জট তুলবে না। ফেডারেশন ওটা ক্লাবদের ঘাড়ে ফেলে দেবে, বলবে যে দেখুন আমরা তো খেলা করতেই চেয়েছিলাম, ক্লাবগুলি খেলতে আর আগ্রহী নয়। এটা এরকম নার্ভের টানাটানি, মানে নার্ভের প্রেশার চলছে এখন প্রত্যেকটি দলের মধ্যে, মানে একটা টানাটানি চলছে ইগোর, কে জিতবে ইগোর লড়াইয়ে, কিন্তু আলটিমেটলি ক্ষতিটা হচ্ছে ফুটবলের। এবং আমার সব দেখে শুনে যা মনে হচ্ছে ভারতীয় ফুটবলটা এই বছর কিন্তু বিষবাহ জলে। অন্য একটা সূত্র বলছে যে কল্যাণ চৌবে যতদিন আছে, অর্থাৎ অগাস্ট পর্যন্ত, কোনো পক্ষই আর ভরসা করে আহ, কোনো বড় ডিলে নামতে রাজি হচ্ছে না। সে এফএসডিএল বলুন বা অন্য কেউ বলুন, অর্থাৎ নতুন করে যখন কমিটি গঠন হবে সেপ্টেম্বরে, তার আগে মনে হচ্ছে না আর কিছু চালু হবে, কেউ নমনীয় হবে। মানে এই কমিটির যে কি ক্ষমতা, কতটা অপদার্থ ফেডারেশন কমিটি, সেটা সবাই বুঝে গিয়েছে যে যদি করতেই হয় আর তাহলে বন্ধ হয়েই থাক এবছর, একেই তো বন্ধ হয়েই আছে, আর কি হবে, হলেও তো সেই ফেব্রুয়ারি থেকে মে, কালকে যে বাজেট পেশ হয়েছে তাতে মে পর্যন্ত বাজেট পেশ হয়েছে, নতুন করে আবার জানুয়ারি থেকে মে অবধি, অর্থাৎ যে ফুটবল সিজন সেইটা ধরেই মে অবধি করা হয়েছে। জেনারেল তো মার্চ অবধি আর্থিক বছরে বাজেট করা হয়েছে জানুয়ারি টু মে। তো এখানে বলা হয়েছে যে এই নতুন টুর্নামেন্টটা ফেব্রুয়ারি থেকে হলে হয়তো ফেডারেশনও কিছু টাকা তাতে কন্ট্রিবিউট করবে, ক্লাবগুলো কন্ট্রিবিউট করে এইভাবেই একটা লিগের প্রস্তাব দেওয়া হবে। কিন্তু যদি না খেলতে চায় তাহলে এবছর আর লিগটা হবে না। আর দ্বিতীয় প্রস্তাব হচ্ছে যে এই যে শোনা যাচ্ছে যে একটা যে কল্যাণ চৌবের থাকাকালীন অগস্ট মাস অবধি আর বোধহয় মানে এই জট খোলা খুব টাফ হয়ে আছে, অর্থাৎ সেপ্টেম্বরে যদি নতুন কমিটি আসে তখন এই জট খোলা হবে। আবার এও তো শোনা যাচ্ছে যে কল্যাণ চৌবে নিজেই অনেকের কাছে বলেছে, শোনা যাচ্ছে যে তিনিই পরের বছর থাকবেন। যারা যারা উড়িয়ে দিচ্ছেন যে আর কল্যাণ চৌবে আর থাকবেই না, এর এত পরেও তো থাকা উচিত না, নিজেই বলা উচিত যে আমি ছেড়ে দিলাম বা পদত্যাগ করলাম, কিন্তু এটা তো বোঝাই গেছে যে তিনি পদত্যাগ করার বান্দা নন, চলে যাওয়ার বান্দা নন। বরঞ্চ যেটা শোনা যাচ্ছে তিনি আবার কিভাবে থাকা যায়, চেয়ারে বসে যায়, তার প্ল্যান করতে শুরু করেছেন এবং বেশ কিছু সদস্যদের বলেওছেন এবং ফোনও টোনও করছেন বিভিন্ন স্টেটে যে কিভাবে আবার থাকা যায়। দেখুন ভারতবর্ষে এখন যা অবস্থা, যে কোনো বড় স্পোর্টস বডির মাথায় যারা বসবে তাদের রাজনৈতিক ক্ষমতা ছাড়া সম্ভব না। আর বলাই বাহুল্য কল্যাণ চৌবে কিভাবে ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হয়েছিলেন, এ কথা একটা 4 বছরের শিশুও জানে, যে কেন তিনি আছেন, কিভাবে তিনি হয়েছিলেন।
সুতরাং তিনি সেই যেভাবে হয়েছিলেন সেই জায়গাটায় আবার চাবি দেওয়ার চেষ্টা করেছেন, সেই জায়গায় আবার সুড়সুড়ি দিচ্ছেন যে যদি আরও আবার একটা টার্ন তিনি থাকতে পারেন। অর্থাৎ এই বছরে মোটামুটি ফুটবলটাকে প্রায় অর্ধমৃত করে দিয়েছেন, সমস্ত কিছু করেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, সেই জুতো কার্ড দিয়ে কেনা থেকে এই থেকে নানা রকম অভিযোগ। একটা ভয়ঙ্কর অভিযোগ শুনলাম কিছুদিন আগে, এটা দেখি পারলে একদিন বলবো, যোগা ম্যাট কেলেঙ্কারি। ওই যে ভারতবর্ষে বিশ্ব যোগা দিবস হয় না, তাতে দেখবেন যে প্রধানমন্ত্রী থেকে আমাদের সবাই এই সেদিনকে যোগা করে ম্যাটে বসে। তো এক টেন্ডারকে দিয়ে সেদিনকে এআইএফএফ নাকি এই যোগা দিবসে মানে ম্যাট ম্যাট কেনা হয়েছিল এক টেন্ডারকে দিয়ে, যে যোগা দিবসে সবাই যোগা করবে ফেডারেশনের। সেটা নিয়েও এখন প্রচুর এই যোগা কেলেঙ্কারি, যোগা ম্যাট কেলেঙ্কারি কিন্তু চলছে। আস্তে ধীরে ধীরে সেগুলো বেরোবে। যোগা ম্যাট কেলেঙ্কারি প্রচণ্ড এখন বিখ্যাত বাক্য ভারতীয় ফুটবলে, ভারতীয় ফুটবল ফেডারেশনে। একটু যারা খোঁজখবর রাখেন, একটু বিভিন্ন লোকদের নিজেদের লোকদেরকে একটু চেক করুন তো যে ফেডারেশনে যোগা ম্যাট কেলেঙ্কারি এটা কি বিষয়। কোনোদিন কেউ না কেউ এটা খুঁচিয়ে বের করবে, যোগা ম্যাট কেলেঙ্কারি। আর এর বেশি কিছু বলবো না, আমার হাতে আরেকটু প্রমাণ আসুক, কাগজপত্র, আমি বলবো কি ভেন্ডার কি হয়েছিল। তো আমি শুনলাম কল্যাণ চব্বে চেষ্টা করছে যে এই বছর তো অর্ধমৃত হয়ে রয়েছে, আরেকটা টার্ম থাকলে মোটামুটি ফুটবলটা তুলে দিয়ে একদম মানে শেষ করে দেবে, ভারতের ফুটবলটা মুছিয়ে যাবে, ক্রিকেটটাই হবে, ফুটবলটা মুছিয়ে যাবে। সেই ব্যবস্থার জন্য উনি আরও একবার ভোটে লড়া তো হয় না, যদি তিনি দাঁড়ান আর উল্টো দিকে কেউ দাঁড়াতেই পারবে না, কারণ কেন তিনি জিতবেন সবাই জানেন। তো শুনছি নাকি আরও একবার তিনি ভোটে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করছেন এবং তিনি ভারতীয় ফুটবলের উন্নতি করবেন। এই 2047 যে ভারত বলেছিল ওয়ার্ল্ড কাপ খেলবে, তিনি যে একটা লক্ষ্যা বলে একটা যে মানে তার যে একটা প্রপোজাল দিয়েছিলেন যে 2047 ভারত ওয়ার্ল্ড কাপ খেলবে, সেই 2047 ওয়ার্ল্ড কাপ খেলানোর পর তখন ওনার বয়স প্রায় 65-70 হবে, তারপরে উনি হয়তো একটা ভারতীয় ফুটবল ফেডারেশনটা ছাড়তে পারেন, কারণ তিনি ভারতকে বিশ্বকাপ খেলিয়ে ছাড়বেন। তো আপাতত এই জায়গায় রয়েছে ভারতীয় ফুটবলটা, যে আমার মনে হচ্ছে এই বছর আর হবে না। এটা আমি একদম শেষে এসে বলছি, যে জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে এই প্রতি মাসে পরের মাস করতে করতে ফেব্রুয়ারি চলে গেল, হলে 7 কি 10 এরকম একটা ডেট ভেবেই এই 3 সদস্যের কমিটি প্রস্তাব দেবে। কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে যে ফুটবলটা এবছর অগাস্ট অব্দি আর হবে না, এটা আমার কেন জানি মনে হচ্ছে। মানে ওই সেপ্টেম্বরে নতুন কমিটি আসবে, তারপরেই হবে, কারণ তিনি তো পদত্যাগও করবেন না, আর তাকে আইন মাফিক সরিয়েও দেওয়া সম্ভব না। নো কনফিডেন্স এনে আর সরানো যায়, কিন্তু এখন প্রেসিডেন্টটা হবে কি, যে হতে পারতো, যারা হতে পারে তারা সব কুলিংয়ে রয়েছে, যারা চালিয়েছেন। মানে নতুন কনস্টিটিউশন ওয়াইজ তো 1 বছর যদি আপনি কোনো টার্মে না থাকেন, একটা টার্মে 1 বছর না একটা টার্মে, তাহলে তুমি ভোটেই দাঁড়াতে পারবেন না, তাহলে নতুন লোক কেউ আসতে পারবে না। আর যারা একটা টার্ম ভারতীয় ফুটবলে কন্টিনিউ করেছে তাদের মধ্যে যারা যোগ্য, তারা এই মুহূর্তে কুলিংয়ে রয়েছেন, যাদের কুলিংটা অগাস্টে শেষ হবে। তো আমার মনে হয় না এই ডিসেম্বর, তো আমি বলেছিলাম যে ক্রিসমাস পড়ে যাবে 20 পর, তারপরে নিউ ইয়ার্স ইভ, তারপরে সব খুললে ঠুললে যা হবে, এরা প্ল্যানিং করছে ওই ফেব্রুয়ারি 7 কি 10 যদি শুরু করা যায়, যদি সেটাও ডেডলাইন ফেল হয়, তাহলে আর এবছর তো মার্চ এপ্রিল মে 3 মাসের মধ্যে তো আর কিছু হবে না, তাহলে এবছর আর কিছু হবে না, আর সেটার চান্সই বেশি। মোটামুটি আমরা এই বছর বিশ্বকাপের সমস্ত কোন দলগুলো কি খেলছে ঠেলছে এইগুলো নিয়ে প্রিপারেশন নিই, অন্য দেশের কথা ভাবি, ক্রিকেট দেখি, এরা মোটামুটি ফুটবলটাকে তুলে দিয়েছে। আমাদের ভাবুন, আমি ভুলে যাচ্ছিলাম, আমি মনে করি সকালে মনে ছিল যে কতদিন ভারতবর্ষে ফুটবলটা বন্ধ রয়েছে, ফুটবলই গড়াচ্ছে না। ফুটবলই যদি না করায়, তাহলে কিসের ফুটবল ফেডারেশন, কিসের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের চেয়ার, কিসের ভাইস প্রেসিডেন্টের চেয়ার, কিসের এক্সিকিউটিভ কমিটি চেম্বার, সকলের একযোগে পদত্যাগ করা উচিত। যে কারণে ফুটবল ফেডারেশন প্রিয়দা বড় সাত করেই ফুটবল ফেডারেশনটি তিনি গড়ে দিয়েছিলেন ফিফার অনুদান নিয়ে, সেই ফুটবল ফেডারেশনে শুধু এখন পলিটিক্স হয়, খাওয়া দাওয়া হয়, বেতন নিয়ে বাড়ি যাওয়া হয়, সবই হয়, শুধু ফুটবলটাই হয় না। কি আর করা যাবে। পরবর্তী যদি ভালো খবর আসে কিছু নিশ্চয়ই জানাবো, ততক্ষণ অবধি বিদায় নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আর একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।